গত শুক্রবার হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। জানতাম বরফ পড়বে, কিন্তু এতটা পড়বে বুঝতে পারিনি। মানে রাত্রির থেকে এত বরফ হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই জানালাটা দিয়ে দেখি বাইরেটা, অমনি দেখি পুরো সাদা চাদরে ঢেকে গেছে। আর জানেন তো এই বরফটা তো অনেক দিন বাদে এলো বলতে গেলে। এবারে তো ডেনমারে বরফের দেখা নেই, যেখানে বরফ প্রায় ঢেকে থাকে বলতে গেলে। তো এবারে তো খুবই কম বরফ পড়েছে। মানে এইরকম অবস্থা হয়েছে ৩-৪ বার। আর আপনার ছোট, ছোট অনেকগুলো হয়েছে মোটামুটি। তো যাই হোক, এখন বাইরে চলে এলাম। তো এখন সকালে দেখি ব্রেকফাস্টটা সেরে নেব। তারপর একটু রান্নাবান্নাও রয়েছে। আর আজকে তো বাইরে বরফ, তাই ভেবেছি একটু খিচুড়ি বানাবো। আর অনেকদিন বাদে যেহেতু ঠান্ডা, ঠান্ডা ওয়েদার, একটু খিচুড়িই বানাবো। সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি একটু চিড়ে ছিল বাড়িতে, ওটা ধুয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি দই আর একটুখানি আম আর ফিগ। আম জানেন তো এখন এখানে পাওয়া যাচ্ছে। আমি কস্টকো গিয়েছিলাম, সেখান থেকেই এনেছিলাম আমটা। আমটা খারাপ না, মোটামুটি মিষ্টি খেতে। আর ওকে শুধু ফলটাই দিচ্ছি কারণ ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। ও অনেক সকালে ওঠে, ও ব্রেকফাস্ট করেই নেয়। দিনটা ছিল যেহেতু শুক্রবার, আজকে তো ওর অফিসও মানে যাওয়া নেই, বাড়ি থেকেই কাজ করে শুক্রবার করে। তো ওইজন্য ওকেও দিয়ে দিলাম। আর আমি এখন এই একটু বরফ দেখতে, দেখতে সকালে ব্রেকফাস্টটা করছিলাম। ওই চিড়ে আর দই। আমি কিন্তু কোনো মিষ্টি দিয়ে খাই না। ওই আমটার মিষ্টি আছে ওটাই। মিষ্টি দিলে বরং আমি আরো খেতে পারি না। আমার অভ্যাস হয়ে গেছে মিষ্টি ছাড়া খেয়ে, খেয়ে। তো তারপর এই যে মাছটা কালকে রাত্রিবেলা বের করে রেখেছিলাম, এ তো পুরো বরফ হয়েছিল। অন্যান্যবার আমি ইলিশ মাছ কাটিয়েই নিয়ে আসি। কিন্তু এবারে আমি গোটাই নিয়ে এসেছি। কারণ ওই কাটিয়ে যখন নিয়ে আসি আর ডিপ ফ্রিজে ফেলে রাখি না, তখন স্বাদটা পুরো চলে যায়। তো যার জন্য আমি ওই গোটাই এনেছিলাম। আর গোটা এনে বাড়িতে এই কাটাকাটি। তো এখন কেটেও নিলাম মাছগুলো। আর অনেক পরিশ্রম হলো। কোনোবার আনিনি। এই ১ম বার আমি মাছ এনে নিজে হাতে কাটলাম। তো মোটামুটি ঠিকঠাকই কেটেছি, দেখে তো তাই মনে হচ্ছে আমার। আর তারপর কি, আর মাছে একটু নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিয়ে যাবো স্নান, পুজো এগুলো করে আসি। তারপর বাকি ধীরে, ধীরে করে রান্না-বান্না করব। আর বাইরে এত সুন্দর বরফ পড়ছে, তো দেখে আর পারলাম না। ওকে বললাম, "চলো কখন যাবে?" তখন ও বলল যে, "ও আমার একটু কাজ আছে, একটু পরে যাবো। খাওয়া-দাওয়া সে হয়তো বিকেলের দিকে টাইম করতে পারবো।" তাই ভাবলাম ঠিক আছে, তাহলে বিকেলের দিকেই যাবো না হয়। তারপর আর কি এই রান্না-বান্নায় এখন কাজ চলবে। এগুলো ভালো করে মেখে নিয়েছি, এটা আলাদা করে রেখেছি। এটা তুলে রাখবো ফ্রিজে, আর এটা খেয়ে নেবো। মানে আজকের জন্য। আর ওই তেলটাও আজকেই বানাবো ভেবেছি। কারণ মাছের তেল ওটাও রেখে দিলে না ফ্রিজে কেমন শুকনো, শুকনো হয়ে যায়। তারপরে এই স্নান করে চলে আসলাম। স্নান পুজো হয়ে গেল আমার। এবার খিচুড়িটা ধীরে, ধীরে বসাই। আর তারপর আর বিশেষ কিছু না। আর খিচুড়ি আমি খুবই সিম্পল ভাবে, আর আমি সবসময় কুকারেই করি খিচুড়িটা। তো কুকারে আমি কিছুই না, খানিকটা সর্ষের তেল দিয়েছি, আর খানিকটা জিরে, আর আপনার ওই গোটা গরম মসলা কটা দেবো। দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর ওইগুলো দিয়ে, আর ডালটা ১ম এ আমি একটু কড়াইতে নেড়ে নিয়েছিলাম। তো আর তারপর ওই ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিয়েছি। আমি আপনার একটু ডালটা বেশি করেই দিই। ৩ মুঠো চাল নিলে আমি ধরুন ৪ মুঠো ডাল নিই। তার মধ্যে ২ মুঠো মুসুর ডাল নিই, ২ মুঠো মুগ ডাল নিই। তো এইভাবেই আমি বানাই। তো তারপর ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কিছু সবজি ফ্রিজে এমনি ফ্রোজেন সবজি ছিল, সেগুলোও নিয়েছি। আর সঙ্গে বাড়িতে কটা ব্রকলি ছিল, সেগুলোও কেটে নিয়েছি। তো ওই সবজি আর ওইগুলোই দিয়ে মোটামুটি বানাবো। আর বিশেষ কিছু না। আর মসলার জন্য আপনার ওই একটু আদা গ্রেট করেছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ২ টো টমেটো। ব্যাস ওগুলো সমস্ত একসঙ্গে দিয়ে একটু নেড়ে নেবো তেলের মধ্যে। তারপরে আপনার ওর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এড করে দেবো। দিয়ে আর বিশেষ কিছু করব না। আর যে সবজিগুলো আমি রেখেছিলাম আগে থেকে, ওই সবজিগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো সবজিগুলোকে ওই মসলার মধ্যে। তারপরে ওই চাল ডালটাও দিয়ে দেবো ওর মধ্যে। আর দিয়ে তারপর চাল ডালটাও একটুখানি নাড়বো। নেড়ে কিছুটা জল দেবো, মানে পরিমাণ মতো জল দেবো। আর ওই জলের মধ্যে নুন, হলুদ এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু কুকারটা লাগিয়ে একটা সিটি দিলেই ব্যাস হয়ে যাবে আমার খিচুড়ি। এই যে সবজিগুলো দেখুন এভাবেই কাটা, আর এই যে চাল ডালটাও একসঙ্গে ধুয়ে নিয়েছি। তো ওই যে নরমাল যে মানে রাইসের ভাত খাই আমি, ওই চালেই বানাই। যখন হয়তো পুজো পার্বণ হয় তখন গোবিন্দভোগ চালে বানাই।
জানেন তো এখানে গোবিন্দভোগ চালটাও পাওয়া যায়। মোটামুটি ওই ইন্ডিয়ান দোকানে দেখেছি বেশ পাওয়াই যায়। তো ওটাই নিয়ে আসি। ওটা পুজো পার্বণের দিনেই বানাই। আর বাকি দিনগুলোতে বাড়িতে যখন খিচুড়ি বানাই তখন কিন্তু ওই যে নরমাল চালের ভাত খাই সেই চাল দিয়েই বানাই। ওই যে সবজিটা বলেছিলাম না মসলার সঙ্গে একটুখানি নেড়ে নিলাম। নিয়ে এবার চাল-ডাল দিয়ে পরিমাণ মতো জল আর নুন, হলুদ এসব দিয়ে এই দেখুন কুকারটা লাগিয়ে দিচ্ছি। ব্যাস একটা সিটি দিলেই হয়ে যাবে। আর দাঁড়ান ততক্ষণে ওই যে মাছগুলো ওটা একটা জিপলকে করে এখন ডিপ ফ্রিজে ভরে রাখবো। আর ওইগুলোকে একটু ভেজে নেব। এই যে এখন বাজে আপনার ওই ১২টার কাছাকাছি। তো এখন একটা সিটি দিয়ে দিল, ব্যাস এবার বন্ধ করে দিয়ে দেবো। আর ওখানেই বসে থাকবে কুকার, ওতেই হয়ে যাবে। আর বাড়িটা দেখুন, বাড়িটার কি অবস্থা দেখতে পাচ্ছেন? মানে বাড়ির এই যে জানালার কাঁচগুলোতে পর্যন্ত জল জমে গেছে। জল নয়, ওই বরফগুলোই মানে জানালার কাঁচে লেগে ওগুলো জলে আকার ধারণ করেছে। আর ওই রাস্তাটা কিন্তু কনস্ট্যান্ট ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন, কনস্ট্যান্ট ওই রাস্তা পরিষ্কার করছে। কারণ গাড়ি ঘোড়া বেরোবে তার জন্যই। তো সারাদিন ওরা পরিষ্কার করতেই থাকছে। আর দেখুন তার মাঝে আবার কিন্তু হাওয়াও দিচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন বরফগুলো উড়ছে কেমন করে। তো চলুন এবার রান্নাবান্না তো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এই যে এরকম বরফের দিনে ঠান্ডায় একদম ধোঁয়া ওঠা খিচুড়ি আর সঙ্গে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের নাম শুনলেই তো আমাদের বাঙালির একটা দুর্বলতা আছে এই মাছটার প্রতি। তো যাই হোক, তো এখন ওই আর কি, কি বলবো মাছটা খুব একটা খারাপ নয়, ভালোই খেতে ছিল। মাছটা মানে খুব একটা যে বলবো মানে ফ্রোজেন মানে অনেক মাছ কি হয় ওই রাখতে, রাখতে ডিপ ফ্রিজে না শুকিয়ে যায়। তখন না মাছের আর স্বাদ থাকে না। কিন্তু মাছটা খেয়ে আমার মনে হলো মাছটা একটু ফ্রেশই আছে। মানে খুব বেশি দিন হয়তো ফ্রিজের মাছ নয়। ওই যে তেলটা বানিয়েছিলাম কিন্তু ও বলল যে মাছের তেলটা সাদা ভাতের সঙ্গেই ভালো লাগবে। আমিও তাই ভাবলাম সাদা ভাতের সঙ্গেই ভালো লাগবে। তাই জন্য আবার ফ্রিজে তুলে রাখলাম। আসলে তেলটা ডিপ ফ্রিজে রাখলে কি হয় বলুন তো শুকিয়ে যায়। বললাম না আপনাদের তখন না ওই টেস্টটা পাওয়া যায় না। যাই হোক ওটাকে রেখে দিয়েছি ভাজা করে, ওটা কালকে না হয় সাদা ভাতের সঙ্গে খেয়ে নেব। আর তারপর আর কি ওই খাওয়া-দাওয়া সেরে একটুক্ষণ পরেই বলল, "আমার এখন টাইম হবে চলো।" এবার চলো বলাতেই আমি তো এক পায়ে দাঁড়িয়ে রেডি একদম। আমরা এখন বরফ সফরে চলেছি বরফ সফরে। কোন দিকে যাবে গো? ডান দিকে না বাঁ দিকে আগে যাবে? এদিকে দেখি আগে কি আছে। বেরিয়েছি এখন বরফ সফরে। বাড়িটা দেখুন কি অবস্থা, পুরো সাদা হয়ে গেছে একদম। দেখুন অবস্থাটা পুরো সাদা, পরিষ্কার হচ্ছে। কি অবস্থা দেখুন, বরফগুলো পড়ে গলে একদম। আসলাম এদিকটা তো একদম বরফে ভর্তি। দিকে দাঁড়িয়ে উফ, পিছনটা দেখাই যা দারুণ লাগছে, এসছি মনে হচ্ছে। ও ঝরঝর করে পড়ছি গো। হ্যাঁ কতদিন পর বরফ এলো আবার। সাদা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে চতুর্দিকটা। ওখানে সিঁড়িটা দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেছে, তাই না? কোনো ব্যাপার না। বাপরে চোখে মুখে পড়ছে শুধু, ওদিকটা তো তাকানোই যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। ওখানে মনে হয় পরিষ্কার করছে। আমার না এখানটায় কি দারুণ লাগছে, মনে হচ্ছে এখানটায় না বসে যাই, শুয়ে যাই। হেভি লাগছে এখানটা, দেখো। দেবো না আমি, আবার তুলে একটা বড় গোলা বানিয়ে দেবো কিন্তু। আমি তুলে দেবো, এই এত বড়টা তুলে দেবো কিন্তু। আমি এত বড়টা তুলে দিতে পারি।
ও তো কখন ওপরে চলে গেছে অফিসের কাজ আছে বলে। বলল, "আমার একটু কাজ বাকি আছে, আমি এখন চললাম। তুমি আসবে তো এসো।" আমি তো গেলাম না। তো আমি সেই ঘুরছিলাম। তো তারপরে একটু ফুটবল কোর্টের কাছে এসেছিলাম। ওখানেও একটুখানি দাঁড়িয়ে দেখে আর এত বরফ, তারপর আবার চলে এসেছিলাম। এই দেখুন এখন ওই পেছনের দিকটাই ওই যে শুকনো গাছটা দাঁড়িয়েছিল, ওই গাছটার উপর বরফগুলো জমে আছে আর তার উপর হাওয়া দিচ্ছে। আর গাছটা নড়ছে তো ভীষণ সুন্দর লাগছে। আর ওই ক্রিসমাস ট্রিগুলোর কাছে তো গিয়ে দেখালাম আপনাদের। গিয়েছিলাম আমি অতদূর পর্যন্ত। আর এত সুন্দর সত্যি এই পেছনে ক্রিসমাস ট্রিগুলো এই বরফ পড়লে যে কি অদ্ভুত সুন্দর লাগে, না চোখে দেখলে সত্যিই বলার নয়। আর সেটা আপনারা ছবিতেও নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তারপর আবার চলে গিয়েছিলাম, কিন্তু আবার মন হলো সন্ধে হতেই যে আরেকবার যাবো। মানে যতই সত্যি যতই দেখি না মন আর ভরে না। যেন একটা অন্যরকম লাগে। প্রতিবার যখন বরফ পড়ে প্রতিবার যেন মনে হয় অন্য একটা জায়গা। অন্যরকম লাগে। তো যাই হোক তারপর আবার এসেছি। আবার এসে দেখছি এত সুন্দর লাগছে। বরফ এখনো পড়ছে বাট অনেকটা কম। মানে আগের তুলনায়। তো তারপর দেখা যাক কতক্ষণ কি পড়ে। মনে হচ্ছে রাত অবধিই পড়বে, কিন্তু সকালবেলা আবার রোদ্দুর উঠে যাবে। তো তারপর যখন এসেছি আর দেখাই, আর যেন মনে হচ্ছে একটা অন্য মায়ানগরী। মানে তখন দিনের বেলা দেখছিলাম একটু অন্যরকম। আবার যেই রাতের সমস্ত লাইটগুলো জ্বলে গেছে, তখন যেন মনে হচ্ছে আরো অন্যরকম। কারণ আকাশটাও সাদা, আবার নিচটাও পুরো সাদা হয়ে আছে। তো দুটোর আলো প্রতিফলিত হয়ে এক অদ্ভুত মায়ানগরীতে পরিণত হয়েছে। দেখুন চারিদিকটা, সত্যি মানে দেখলে চোখটা জুড়িয়ে যায়। দেখুন লাইট, আলো, মানে লাইটও সাদা, আবার নিচটাও সাদা, আকাশটাও সাদা। মানে বুঝতে পারছেন কি সুন্দর যে হয়েছে? না মানে সে না চোখে, মানে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি সত্যিই জানি না। তবে চোখে অদ্ভুত সুন্দর। তারপর অনেকদিন বাদে আবার এত বরফ এলো তো যার জন্যই আরো ভালো লাগছিল দেখতে। তার আগে অনেকগুলো ছোট, ছোট হয়েছিল। তো যাই হোক, তারপর বাড়ি ফিরে রাতের খাবারটা খাওয়ার জন্য ওই মোমো বানিয়েছিলাম। এইগুলো সমস্ত আমি বানাইনি, এটা রেডিমেড মোমো কেনা ছিল বাড়িতে। তো সেটাই একটু স্টিম করলাম আর তার সঙ্গে এই চিকেন স্যুপটা বানালাম। চিকেন স্যুপটা ওই আমি বানিয়েছিলাম আপনার ওই লেগ পিস দিয়ে। কারণ বাড়িতে লেগ পিসটাই ছিল রাখা, তো ভাবলাম ওটা দিয়ে চিকেন স্যুপ একটু বানাই। আজকের দিনে এই ঠান্ডা, ঠান্ডায় বেশ স্যুপ খেতে আর মোমো খেতে ভালো লাগবে। তো যার জন্যই বানিয়েছি। ও তো আর চিকেনের মানে লেগ পিস খায় না। তো ওই লেগ পিস আমাকেই খেয়ে তুলতে হবে। আর ও জাস্ট ওই সবজিগুলো দিয়েই ওকে দিয়েছি। আর ওই যে শেজওয়ান চাটনিটা দেখছেন ওটাও কিন্তু আমার বাড়িতে বানানো। তারপর যাই হোক রাতের ডিনারটা সেরে ফেলি। আর ঠান্ডা, ঠান্ডা এরকম মোমো আর চিকেন স্যুপ অসাধারণ লাগে। এই যে কুকারে বানিয়েছিলাম। আর একটুখানি খিচুড়ি বেঁচে গিয়েছিল, ওটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। দেখি কালকে আমি খেয়ে নেব। আর এই যে সকালবেলা দেখুন, সকালবেলার সৌন্দর্য। যাই হোক, ব্লগটা কেমন লাগলো তাহলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এরকম সুন্দর আরো ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাইকে তাহলে টাটা।